কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, নারী শক্তি। রাজসভা শুরু হতেই রাজসভার সকল সদস্যরা জিজ্ঞেস করেন, রাজামশাই রানীমা, আপনাদের মুখ ভার দেখতে পাচ্ছি যে? রাজামশাই রানীমা বলে, না না, মুখ ভারের কিছু নেই, কিন্তু আমরা দুজনে মিলে বাণিজ্য করতে যাব বেশ কয়েকদিনের জন্য। তাই ভাবছি রাজ্যটা সামলানোর দায়িত্ব মন্ত্রীমশাইয়ের হাতে তুলে দিয়ে যাব। এই কথা শুনে সভাসদরা তো সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদিকে রাজামশাই খাজাঞ্চিকে বলে, খাজাঞ্চি, ওই পত্রটা নিয়ে এসো, যেটা আমি মন্ত্রীমশাইকে আমার রাজ্যের দায়িত্বটা দিয়ে যাব। তারপর খাজাঞ্চি গিয়ে ওই পত্রটা দেয়। তারপর মন্ত্রীমশাইয়ের হাতে ওই পত্রটা তুলে দিয়ে বলে, তাহলে আমার অবর্তমানে তোমার হাতে রাজ্যের দায়িত্ব দিলাম মন্ত্রী। অমনি বলে রাজামশাই রানীমা পর্যটনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সভাসদরা সকলে রাজামশাই রানীমাকে ছেড়ে দেয়। তারপর রাজামশাই রানীমা চলে যাওয়ার পরে ওদিকে মন্ত্রীমশাই মিছিমিছি বলে, হা হা, কি হবে, রাজামশাই রানীমা চলে গেল, আমার যে মনে খুব কষ্ট হচ্ছে। সভাসদরা বলে, মন্ত্রীমশাই, তাহলে আমাদের সভা কি আজকে হবে? মন্ত্রীমশাই বলে, না না, সভা আর আমি সভাতে গিয়ে করব না। রাজসভা আমি আমার বাড়িতে বসেই করব। আর তোমাদেরকে এখন কারোর আমার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন মনে করি তাহলেই ডাকবো। সেনাপতি বলে, মন্ত্রীমশাই, আমাদের বেতনটা, তোমাদের এখন আমি কোনো বেতন দেব না। অমনি বলেই মন্ত্রীমশাই ওখান দিয়ে চলে যায়। ওদিকে রাজজ্যোতিষী সভাসদ সকলে তো অবাক হয়ে যায়। রাজজ্যোতিষী বলে, তাহলে কি করব? গাছের তলায় বসে কি জ্যোতিষশাস্ত্র গণনা করব? ওদিকে বৈদ্যমশাই বলে, আমি কি করব? আমিও কি পথে বসে চিকিৎসা করব? এই কি অবস্থা, তাহলে আমাদের চলবে কি করে? অমনি বলে যে যার বাড়ি সে তার ফিরে যায়। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, একটা কথা চিন্তা করছি। গিন্নি বলে, কেন, কি হয়েছে, হঠাৎ তোমার কি হলো? বলে, কিছু হয়নি গিন্নি, তুমি আগের শীতে দুটো আসন বুনেছিলে না? গিন্নি বলে, হ্যাঁ, বুনেছিলাম তো। বলে, এখন তুমি আসন বুনতে পারবে? গিন্নি বলে, হ্যাঁ, কেন বুনতে পারবো না? আমি তো দুপুরবেলা আমার কাজ থাকে না, আমি বসে বসে আসন বুনতে পারবো। বলে, তাহলে গিন্নি, তাহলে আমাদের ওগুলো বিক্রি করে দুটো উপার্জন হবে। গিন্নি বলে, হ্যাঁ, খুব ভালো প্রস্তাব তুমি দিয়েছো গো। বলে, আচ্ছা, যদি আরো একটা ভালো কাজ করা যায়, পাড়ার গিন্নিদেরকে নিয়েও যদি একসাথে কাজ করি, তাহলে তো আরো ভালো হয়, তাই না? গোপাল বলে, খুব ভালো বুদ্ধি গিন্নি, একদম ঠিক কথা বলেছ। পাড়ার গিন্নিদেরকে নিয়েও যদি একসাথে কাজ করা যায়, তাহলে ওরাও কিছু বানাতে পারবে, আর ওরও বাজারে বিক্রি করে দিয়ে ওদেরও কিছু উপার্জন হবে। তারপর দুজনে মিলে এইরূপ আলোচনা করে নেয়। পরের দিন পাড়ার গিন্নিরা সকলে খবর পেয়ে গোপালের বাড়িতে এসে কাজ শুরু করে দেয়। গোপালের গিন্নি কোন জিনিস বানাতে হবে ওদের সকলকে বলে দেয়। ওরা সকলে মিলে ঝুড়ি বানায়, কেউ বা ফুলের মালা বানায়। এইরূপ করে যে যা খুশি সুন্দর করে জিনিস বানাতে থাকে। ওদিকে মন্ত্রী মশাই বটাঘটাকে ডেকে পাঠায়। বটাঘটাকে জিজ্ঞেস করে, কি রে, রাজ্যের খবর কি? কিছু খবর টবর পেয়েছিস? বটাঘটা বলে, মন্ত্রী মশাই, আপনি তো কাগজে কলমে রাজা হয়েছেন ঠিকই, কিন্তু প্রজাদের মন জুড়ে তো এখন গোপাল দাদা বসে রয়েছে যে। মন্ত্রী মশাই
মশাই বলে, কি বলিস রে, কেমন করে? বলে, এই যে পাড়ার গিন্নিরা এখন গোপাল দাদের বাড়িতে বসে বসে এখন হাতের কাজ করছে, যে যা খুশি সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, আর ওগুলো বাজারে বিক্রি করে সমস্ত কিছু ওরা মুনাফা অর্জন করছে। মন্ত্রী মশাই বলে, এই করলে তো হবে না, এইটা তো করতে দেওয়া যাবে না, তাহলে তো কোনো একটা উপায় বের করতে হবে। তাহলে শোন, কিছু তো একটা উপায় করতেই হবে, দাঁড়া আমাকে একটু চিন্তা করতে দে, বুঝলি? ওরা বলে, বেশ মন্ত্রী মশাই, আপনি চিন্তা করে আমাকে জানান। তারপর বটাঘটা চলে যায়। ওদিকে মশাইয়ের গিন্নি মন্ত্রী মশাইয়ের বাড়িতে বসে বসে সাজগোজ করছিল। মন্ত্রী মশাইয়ের গিন্নি কক্ষে গিয়ে বলে, এ কি গো গিন্নি, তুমি বসে বসে এরকম সাজগোজ করছো? পাড়ার গিন্নিরা তো গোপালের বাড়িতে গিয়ে হাতের কাজ করছে, সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, কিন্তু তুমি কি করতে পারলে বলো? অমনি বলে, একটা তো কোনো উপায় তুমি বের করে বলতে পারো, যাতে পাড়ার গিন্নিরা অন্য কাজে নিযুক্ত হতে পারে, ওই কাজ ছেড়ে দিয়ে আসতে পারে। অমনি মন্ত্রী গিন্নি মনে মনে ভাবে, অনেক দিনের আমার ইচ্ছে ছিল, এবার ওই ইচ্ছেটা বরং বলে ফেলি। বলে, শোনো, আমি তোমায় একটা কথা বলি। তারপর মন্ত্রীর গিন্নি মন্ত্রীকে শিখিয়ে দেয় কি করতে হবে আর কি করতে হবে না। মন্ত্রী মশাই তখন ঘোষককে দিয়ে চারিদিকে ঘোষণা করে দেয়। ঘোষক চারিদিকে ঘোষণা করে বলতে থাকে যে, পাড়ার গিন্নিতে বিশেষ ঘোষণা করে জানানো যাচ্ছে যে কালকের থেকে পাড়ার সমস্ত গিন্নিরা গিয়ে মন্ত্রী মশাইয়ের গিন্নির সেবা শুশ্রূষা করবেন। এই কথা ঘোষণা করে দিয়ে চলে আসে। পাড়ার গিন্নিরা গোপালের বাড়িতে বসে বসে বলে, এ কি, আমাদের তো একটু নিজে নিজে রোজগার করে খেতে দেবে না মন্ত্রী মশাই? এ কি বলছে, আবার মন্ত্রী গিন্নি সেবা শুশ্রূষা করার জন্য ডাকছে। কি করি এখন? গোপাল দাদাকে আর গোপাল দাদার গিন্নিকে তাহলে জানাই। তারপর ওরা সকলে জানায়। ওদিকে রাত্রিবেলা গোপাল আর গোপালের গিন্নি শুয়ে আলোচনা করতে থাকে। গোপালের গিন্নি বলে, কি শয়তান মন্ত্রী মশাই গো, মন্ত্রী মশাই তো পাড়ার গিন্নিদেরকে কাজ করে খেতে দেবে না, তাহলে কি করবে এখন বলো তো? পাড়ার গিন্নিদের বাচ্চা কাচ্চারাও তো রয়েছে, তাদেরকেও তো তাদের দেখতে হবে বলো। গোপাল বলে, গিন্নি মাথায় বুদ্ধি এসছে, একটা কাজ করবে, পাড়ার গিন্নিদেরকে সকলকে কালকে পাঠিয়ে দেবে মন্ত্রী মশাইয়ের বাড়িতে, সঙ্গে ওদের বাচ্চাদেরও পাঠিয়ে দেবে, সঙ্গে ওদের বলবে সব সময়ের জন্য কান্নাকাটি করতে ওখানটায় গিয়ে। তারপর পরের দিন পাড়ার গিন্নিরা পৌঁছে যায় মন্ত্রী মশাইয়ের বাড়িতে। মন্ত্রী মশাইয়ের গিন্নি সকলে মিলে সেবা শুশ্রূষা করতে থাকে। কেউ বা পা ম্যাসেজ করে দেয়, কেউ বা হাত ধুলে দেয়, কেউ বা মুখে ক্রিম মাখিয়ে দেয়, এইটুকু করতে থাকে। ওদিকে ওদের বাচ্চারা সমানে কান্নাকাটি করতে থাকে, কিছুতেই কান্না বন্ধ করে না। মন্ত্রীর গিন্নি বলে, আরে বাবা রে, এ কি মুশকিল, কেউই তো কান্না বন্ধ করছে না, উফ, আমাকে একটু শান্তিতে বসেও থাকতে দিচ্ছে না। আচ্ছা তোমরা যাও দেখিনি, তোমাদের বাচ্চাদের গিয়ে আগে লক্ষ্য করো। তারপর সকলে মিলে যে যার বাচ্চাকে নিয়ে বসে থাকে। কিছুক্ষণ বাদে মন্ত্রী মশাই এসে যখন দেখে একাকার কাণ্ড, বলে, এ কি গিন্নি, তোমাকে যে বললাম এদেরকে সব আটকে রাখতে, আর তুমি তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওদের বাচ্চাদের নিয়ে বসিয়ে দিয়েছো, বের করাও এদেরকে, এখান থেকে বের করা, অন্য কোনো উপায় এদের জব্দ করতে হবে। তারপর মন্ত্রী গিন্নি ওদের চলে যেতে বলে। ওরা পুনরায় যে যার বাড়ি চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই পরের দিন বটাঘটার সাথে আলোচনা করতে থাকে যে এইরূপ করে তো জব্দ করানো যাচ্ছে না, তাহলে কি করা যেতে পারে বলতো? বটাঘটা বলে, মন্ত্রী মশাই, আমাদের মাথায় আর একটা উপায় বের হয়েছে। একটা কাজ করুন, আপনি বরং সবার কাছ থেকে 50 টাকা করে কর নেন, আর বলেন রাজ্যের উন্নয়নের জন্য ওটা দরকার। তারপর দেখবেন ঠিক আবার 50 টাকা করে দিয়ে নেবেন, আপনারও আয় হবে, আমাদেরও আয় হবে।
বলে, হ্যাঁ রে, একদম ঠিক কথা বলেছিস তো, তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করে দি। তারপর ঘোষককে দিয়ে ঘোষণা করে দেয়। ঘোষক চারিদিকে খবর ছড়িয়ে দেয়। ওদিকে পাড়া প্রতিবেশীরা সকলে মিলে গোপালের সাথে আলোচনা করতে থাকে যে, গোপাল দাদা এইবার কি হবে? এইবার তো আবার কর চাইছে, 50 টাকা করে আবার রাজ্যের উন্নয়নের জন্য চাইছে। কি করি এখন গোপাল দাদা? গোপাল বলে, একটা কাজ করো, আমরা সকলে মিলে কালকে মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব, দেখি মন্ত্রী মশাই কি করতে পারে। কিন্তু আমরা কেউ কর দেব বলে বলবো না, সকলে বলবো তার পরিবর্তে শ্রমদান করব। ওখানে দেখি মন্ত্রী মশাই কত আমাদের সকলকে কাজ দিতে পারে। তারপর রাজ্যবাসী গিয়ে মন্ত্রী মশাইয়ের বাড়িতে উপস্থিত। মন্ত্রী মশাই বাড়িতে কি বলে, মন্ত্রী মশাই, আমরা সকলে আপনাকে ওই করের টাকা দিতে রাজি নই মন্ত্রী মশাই, কিন্তু আমাদের শ্রম দিতে রাজি আছি। বলুন আপনাদের কোথায় কি কাজ করতে হবে? রাজ্যবাসী সকলে বলছে দেখে বটা ঘটা বলে, মন্ত্রী মশাই, আপনার এই ছোট্ট ঘরে রাজ্যবাসীকে কোথায় কাজ করতে ঢোকাবেন? কি করবেন মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই বলে, যাও যাও, তোমরা যাও যাও, তোমাদের কোনো কাজ করতে হবে না, যাও যাও, কোনো দরকার নেই। তারপর গোপাল আর রাজ্যবাসী ওখান থেকে ফিরে চলে আসে। গোপাল তখন বলে, কালকে রাজামশাই আসুক, এই সমস্ত কিছুর বিচার কালকেই রাজামশাইয়ের সামনে হবে। তারপরের দিন রাজামশাই রানীমা এসে উপস্থিত। রাজসভা শুরু হতে রাজামশাই রানীমা বলে, কি সভাসদ সকলে, মন্ত্রী মশাইয়ের উপস্থিতিতে রাজ্য চালানোর কোনো সমস্যা হয়নি তো? সকলে মিলে বলে, রাজামশাই কি বলি, আমাদের সকলকে উনি সভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন রাজামশাই, এমনকি আমাদের 1 মাসের বেতনও আমাদের দেয়নি। সঙ্গে মেয়েরা যে বসে বসে হাতের কাজ করছিল তার পেছনেও উনি খোঁচা লাগানো শুরু করে দেয়। মেয়েদের হাতের কাজ বন্ধ করে দিয়ে অন্য কাজে লাগানোর চেষ্টা করে। এমনকি আমাদের কাছ থেকে আবার 50 টাকা করে কর আদায় করতে চেয়েছিলেন। রাজামশাই বলে, মন্ত্রী, তুমি এত বড় অনাচার অন্যায় করেছো, তোমার তো শাস্তি অবশ্যই হবে। কিন্তু গোপাল, নারীরা যে কাজ করেছে তাহলে তো খুব ভালোই হয়েছে, আমরা তাহলে নারীদের দ্বারা আরো বাণিজ্য বাড়িয়ে তুলবো, কেমন? নারী শক্তি তাহলে চারিদিকে ছড়িয়ে পড়বে। গোপাল বলে, বেশ রাজামশাই, আপনি তো খুব ভালো বুদ্ধি দিয়েছেন। রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, এবার থেকে আমাদের রাজ্যের নারীরা নতুন নতুন জিনিস তৈরি করবে আর ওগুলো দিয়ে ব্যবসা বাণিজ্যও হবে। তারপর গোপাল বাড়ি ফিরে আসতেই পাড়ার গিন্নিরা গোপালের জন্য কেউ মাংস রান্না করে নিয়ে এসে দেয়, কেউ মিষ্টির থালি নিয়ে এসে দেয়, আর এমনকি নিজের গিন্নিও পায়েস বানিয়ে খেতে দেয়। বলে, খাও, তুমি মন শান্তি করে খাও। গোপাল মন ভরে খাবার খেতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।